বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক মণ্ডলীকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমাদের কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ পাস অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে অধ্যায়টা আমি পূর্বে করেছি সেই অধ্যায়টির দ্বিতীয় ক্লাসটা আমি শুরু করতেছি। তো শিক্ষার্থীরা যদি ঠিকমতো আমার আগের ক্লাসটা করে থাকে তাহলে বুঝতে পারবে এটা টেবিল সম্পর্কে আমি যে আলোচনা করেছিলাম সেই টেবিল সম্পর্কে তোমরা যদি ঠিকমতো করে থাকো তাহলে আশা করি তোমরা অঙ্কটা ঠিকমতো বুঝতে পারবে। আমরা জানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মোট তিনটা অংশ থাকে। একটা অংশ ইনকাম স্টেটমেন্ট, আর একটা অংশ অনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং আর একটা অংশ ব্যালেন্স শিট। তো এই ইনকাম স্টেটের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা ইনকাম হিসেবে গণ্য করি এবং কোন কোন বিষয়গুলো আমরা ব্যয় হিসেবে গণ্য করি সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের বিষয়টা আলোচনা করব এবং করব। তো চলো অঙ্কটা করতে গেলে, যেহেতু আমি রেকর্ডিং ক্লাস নিচ্ছি আমাকে একটা অঙ্ক লিখতে হবে। তো আমি একটা অঙ্ক সাজিয়ে নেই, দেন আমরা অঙ্কটা স্টার্ট করব। এবং তোমরা যদি আমার সাথে ক্লাসটা ঠিক মতো করো তাহলে আশা রাখি তোমরা অঙ্কটা ঠিক মতো বুঝতে পারবে। প্রথমে আমি লিখলাম একটা ট্রায়াল ব্যালেন্স থেকে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করতে হয়। তো আমি লেখা শুরু করতেছি। তো ট্রায়াল ব্যালেন্স অফ আর কোম্পানি অ্যাজ ফলোস। প্রথমে আমি টেবিলটা কেটে নিলাম, দেন দুইটা সাইড দিলাম। একটা হলো আমাদের অ্যাসেট সাইড, দেন এখানে লিখতে হবে টাকা, প্রথমে আমাদের লিখতে হবে এই সাইড ধরে অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাকা লেখার পরে দেন আমরা লিখলাম প্রথমে ক্যাশ, তারপরে ক্যাশের টাকা লিখলাম 8000, দেন লিখলাম পারচেজের পরিমাণ 1,15,000, দেন লিখলাম ক্যারিজ ইন মানে আমরা সবাই জানি যে এটা হলো ক্রয় পরিবহন 4,000, দেন লিখলাম ইনভেন্টরি। তো আমরা জানি ইনভেন্টরি যদি জানুয়ারি 1 দেওয়া থাকে তার মানে সেটাকে আমরা বিগিনিং অর ওপেনিং ইনভেন্টরি বলতে পারি। এটা টাকার পরিমাণ 10,000। তো তারপরে আমরা লিখলাম ওয়েজেস মানেও আমরা সবাই জানি এটা মানে হলো মজুরি 20,000, দেন আমরা লিখতেছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা আমি সংক্ষেপে লিখলাম অ্যাডমিন এক্সপেন্স, যেটাকে আমরা বলি প্রশাসনিক খরচ 25,000, দেন আমি লিখলাম সেলিং এক্সপেন্স, যেটাকে আমরা বলি হলো বিক্রয় খরচ, এটা লিখলাম 10,000, দেন লিখতেছি
ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটাকে আমরা বলি হলো বীমা খরচ 3000। দেন লিখতেছি ড্রয়িংস। ড্রয়িংস মানে আমরা সবাই জানি 10,000 উত্তোলন বা উইথড্র আমরা বলতে পারি। দেন প্রিমিসেস খুচরা যন্ত্রাংশ যেটাকে আমরা বলি, এটা টাকার পরিমাণ 1,20,000। দেন ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট আমরা লিখলাম, এটা আমাদের একটা ফিক্সড অ্যাসেট 20,000। দেন আমরা একটা যেটা বাদ পড়েছে অ্যাকাউন্টস রিসিভেবল, সেটাও আমরা দিয়ে দিই, সে টাকার পরিমাণ 15,000। দেন আমরা টোটাল টাকাটা লিখে দিই, টোটাল টাকার পরিমাণ 3,65,000। দেন আমরা এই সাইডে লিখলাম প্রথমে সেলস। সেলসের পরিমাণ 2 লাখ। দেন আমরা লিখলাম রিটার্নস। দেন লিখলাম ক্যাপিটাল। ক্যাপিটালের পরিমাণ আমরা জানি, এটার মানে হলো মূলধন 1,50,000। দেন আমরা লিখলাম অ্যাকাউন্টস পেবেল, এটা মানে হলো পাওনাদার, বা এটা আর একটা নাম আমরা বাংলা জানি প্রদেয় হিসাব, সেটা আমরা লিখলাম 11,000। দেন আমরা লিখলাম প্রভিশন ফর ব্যাড ডেট, যেটাকে আমরা বাংলায় বলি অনাদি পাওনা সঞ্চিতি 1,500। দেন ইন টোটাল করলে 3,65,000। তো দেখা যাচ্ছে যে এখানে একটা জিনিস লিখতে আমার বাদ পড়ে গিয়েছে, রিটার্নসটা আমার বাদ পড়ে গেছে। তো আমি একটু রিটার্নসটা লিখে তারপর ক্যারিজিনটা লিখে নেই। তো এখানে রিটার্নসের পরিমাণ 5,000 ছিল, দেন ক্যারিজিনটা লিখলাম। তো আমরা জানি যে সেলস যেদিকে থাকে রিটার্নসটা তার বিপরীত দিকে থাকে, মানে সেটাকে আমরা বলি হলো সেলস রিটার্ন। আর পারচেজ যেদিকে থাকে, পারচেজ রিটার্ন তার বিপরীত দিকে থাকে, সেটাকে আমরা বলি হলো পারচেজ রিটার্ন। দেন এটার সাথে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, যেটাকে আমরা বলি হলো সমন্বয় সমূহ। সো সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা লিখে নিই একটার পর একটা করে। দেন ফার্স্ট অফ অল আমরা লিখলাম এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি মানে আমরা জানি সমাপনী মজুদ পণ্য, আর বিগিনিং ইনভেন্টরি মানে হলো প্রারম্ভিক মজুদ পণ্য। এন্ডিং ইনভেন্টরি আমাদের 10,000 টাকা দেয়া আছে। দেন আমরা লিখলাম হলো টাকা 3,000 ওয়েজেস ফর নেক্সট ইয়ার। তো নেক্সট ইয়ার যখন বলবে তার মানে সেটা হলো অ্যাডভান্স, হ্যাঁ। আর ওয়েজেস মানে আমরা জানি হলো মজুরি। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডিউ। ডিউ কথাটা মানে হলো বকেয়া, আমরা জানি। তো ডিউ মানে হলো বকেয়া, এটা আরো কয়েকটা নাম আছে, ডিউ, আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড, এগুলোকে আমরা ইংলিশে সিনোনিম হিসেবে ব্যবহার করি। দেন পরবর্তী পর্যায়ে আমরা লিখতেছি হলো ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের একটা ডেপ্রিসিয়েশন আছে, যেটাকে আমরা বাংলায় বলি হলো অবচয়। তা ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড টাকা 5,000। দেন গুডস উইথড্র ফর পার্সোনাল ইউজ। সো গুডস যখন উইথড্র হয়, যেটাকে আমরা বলি হলো উত্তোলন। এখন গুডস মানে হলো পণ্য, তার আমরা বলতে পারি মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো এটা আমরা এখন লিখলাম। দেন আমরা লাস্ট অফ অল লাস্ট নাম্বার লিখতেছি raise allowance for
ডাউটফুল ডেট অ্যালাউন্স, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নিউ ব্যাড ডেট, ডাউটফুল ডেট অফ অ্যালাউন্স, বা বাংলায় বলতে পারি পুরাতন অনাদি পাওনা, নতুন অনাদি পাওনা সঞ্চিতি। দেন আমরা এই ম্যাথটা থেকে কি কি করব রিকোয়ারমেন্ট সেটা আমরা লিখি। আমরা লিখবো হলো, প্রথমে করব হলো ইনকাম স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি এটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট বলতে পারি। দেন আমরা করব হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট। দেন আমরা করব হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট লিখলাম, আমরা জানি ব্যালেন্স শিট করতে গেলে অবশ্যই অনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে হয়। তো এই আমি অঙ্কটা সম্পূর্ণ করে ফেললাম। এখন এই অঙ্কটা আমি করব। তোমরা যদি অঙ্কটা মনোযোগ সহকারে দেখো, আশা করি ব্যালেন্স শিটের মধ্যে যে জটিলতাগুলো তোমাদের মধ্যে কাজ করে, তোমরা এই অঙ্কটা ভালো মতো আয়ত্ত করতে পারবে। আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট করব। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় আছে, যদি আমি দ্বিতীয় নম্বর লিখতে চাই, এটাকে আমরা বলতে পারি অনার্স ইকুইটি স্টেটমেন্ট। যদি আমি বলছিলাম যে ব্যালেন্স শিট করতে গেলে আমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদের করতে হয়, এটা স্বাভাবিক বিষয়, এটা আমরা সবাই জানি। তো আমরা প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট করি। তো ইনকাম স্টেটমেন্টের যে টেবিলটা সম্পর্কে আমরা ধারণা করে নিয়েছিলাম, তো আমরা সেইভাবে আমরা করব। তো প্রথমে আমরা দেখি অঙ্কটা কার নামে আছে। প্রথমে আছে হলো আরিফ কোম্পানি। দেন আমরা এর নিচে লিখি হলো ইনকাম স্টেটমেন্ট, এবং তার নিচে আমরা তারিখটা লিখি। তারিখটা যেহেতু উপরে দেওয়া নাই, নিচে চক্রের মধ্যে ইনভেন্টরির মধ্যে দেওয়া আছে 2017, তো আমরা লিখতে পারি, আর এটা সাধারণত বছরের শেষেই করা হয়, তাহলে আমরা লিখতে পারি ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। তো অঙ্কটা করতে গেলে আমাদের ওই টেবিল অনুসারে করতে হবে। প্রথমে আমরা আয়গুলো লিখবো। এখন আয়গুলোর মধ্যে কি কি আয় আছে তা আমরা খেয়াল করি। প্রথমে আমাদের এদিকে আছে হলো সেল। তো সেলসের সাথে যে আনুষঙ্গিক কাজগুলো করতে হয় সেগুলো আমরা করব। তো আমি আগে প্রথমে টেবিলটা কেটে নেই। তো যেহেতু আমি বললাম এটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, তো আমরা 3 কলাম দিয়ে আমরা এটা করতে পারি। তো আমরা 3টা কলাম কিনে নিলাম। তো এটা আমরা পার্টিকুলার্স অথবা ডিটেলস লিখতে পারি। দেন 3টা ঘরে আমরা টাকা লিখলাম। তো আমরা গত কিছু আলোচনা করেছিলাম, প্রথমে আমরা লিখতে পারি, বললাম যে সেলস। দেন সেলস থেকে আমরা রিটার্ন বাদ দিব। তো আমরা জানি রিটার্নের পরিমাণ, সেলস রিটার্ন যেটা সেটা থাকে সেটা হলো তার বিপরীত দিকে থাকে। তাহলে সেলস রিটার্ন আমরা লিখে নিলাম 5000। তো সেলস থেকে আমরা কি কি যোগ বিয়োগ করি সেটাও আমরা একটু বলি। সেলস থেকে সেলস রিটার্ন বিয়োগ করি। দেন আমরা যদি সেলস ডিসকাউন্ট থাকে সেটাও আমরা বিয়োগ করি। দেন যদি কখনো আউটস্ট্যান্ডিং সেলস থাকে বা আনরেকর্ডেড সেলস থাকে, আনরেকর্ডেড সেলস যেটাকে আমরা বলি অলিখিত বিক্রয়, সেটাও আমরা সেটার সাথে যোগ করি। তো টেবিলটার আসলে অ্যাকচুয়ালি এদিকে ডেবিট এদিকে লিখতে হয়, সেটা আমি লিখে নিলাম। তো আমরা রিটার্ন আমরা একটু আগে বললাম যে রিটার্নটা সেলস রিটার্নটা বিপরীত দিকে থাকবে, তাহলে রিটার্ন আমরা লিখে নিলাম 5000। লেস করার পরে এটা টাকার পরিমাণ আসে হলো 1,95,000। এটাকে আমরা বলতে পারি নিট সেলস। দেন এখান থেকে আমাদের পরবর্তী পর্যায়ে লেস করতে হয় কস্ট অফ গুডস সোল্ড। তো আমি কস্ট অফ গুডস সোল্ড লিখে নিলাম, যেটাকে আমরা বাংলায় বলি হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সাধারণ নিয়মটা হলো, আমাদের নিয়মটা প্রথমে আমরা লিখে নেব বিগিনিং ইনভেন্টরি। তো জানুয়ারি 1 যে টাকার দেয়া আছে সেটাকে আমরা বিগিনিং ইনভেন্টরি বলতে পারি। তো বিগিনিং ইনভেন্টরি দেয়া আছে 10,000। দেন আমরা লিখে নিলাম পারচেজ। এখন পারচেজের পরিমাণ আমাদের অঙ্কের মধ্যে দেয়া আছে 1,15,000। তো সেটা আমরা লিখে নিলাম। দেন এখান থেকে সেম ভাবে আমরা বাদ দিব হলো পারচেজ রিটার্ন। তো আমরা জানি যে পারচেজটা আমাদের ডেবিট দিকে থাকে, দেন পারচেজ রিটার্নটা থাকে তার বিপরীত দিকে।
তো পার্টিসিপেন্টরা তার বিপদ দিকে আছে 2500, আর লেস করার পরে সেটা আছে হলো 1,12,500। দেন এর সাথে হলো পরবর্তী পর্যায়ে প্রত্যক্ষ খরচগুলো লিখতে হয়। এখন প্রত্যক্ষ খরচগুলো লিখার আগে দেখলাম যে পার্টির সাথে আর কোনো কিছু আছে কিনা। দেখলাম সমন্বয় নাম্বার পার্টে আছে গুডস উইথড্র বাই ওয়ান অফ পার্সোনালিটি। এটা আমরা পার্টির সম্পর্ক, কারণ এটা যদি আমরা জার্নাল করি, জার্নালের মধ্যে আসে হলো ড্রয়িং ডেবিট এবং পার্টিস ক্রেডিট। তো আমরা এই জার্নাল থেকে বুঝতে পারি পার্টিসের সম্পর্ক। একটা নিয়ম ছিল যে ডেবিট ডেবিট হলে যোগ হয়, ক্রেডিট ক্রেডিট হলে যোগ হয়, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হয়। তো বিষয়টা হলো এরকম, পার্টিস আছে র্যামলে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, কিন্তু আমাদের জার্নালে হলো ক্রেডিট। তো এটা আমরা এখান থেকে লেস করব। দেন আমরা লিখলাম 6000, লিখার পরে সেটা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের দেখতে হবে পার্টির সাথে আর কিছু আছে কিনা। তো পার্টির সাথে আর কিছু নাই। দেন সরি, এন্ডিং ইনভেন্টরি তো এখনো হবে না। এন্ডিং ইনভেন্টরি করার আগে আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হলো প্রত্যক্ষ খরচগুলো আমরা লিখে নিই। তো আমরা ডিরেক্ট এক্সপেন্স গুলো লিখে নিই। ডিরেক্ট এক্সপেন্স এগুলোর মধ্যে আমার প্রথমে আছে হলো ওয়েজেস, যেটা আমাদের বাদ পড়ে গিয়েছে। তো তো প্রত্যক্ষ খরচের মধ্যে ওয়েজেস আগে সরি আছে হলো ক্যারেজিং, যেটাকে আমরা বলে ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহন আছে হলো কত 5000। দেন আমাদের আছে হলো ওয়েজেস 20,000, এবং ওয়েজের সাথে আমাদের একটা সমন্বয় আছে। দেখার সমন্বয় নাম্বার 2 এ বলতে হলো টাকা 3,000 ওয়েজেস ফর নেক্সট ইয়ার। এই যে নেক্সট এর কথাটা বলছে, নেক্সট এর কথাটা মানে কি? নেক্সট এর কথাটা মানে হলো যে পরবর্তী বছর, যেটাকে আমরা অ্যাডভান্স নামে বলতে পারি। তো অ্যাডভান্স নামে সেটা আমরা এখান থেকে লেস দিয়ে দিব। যেটাকে আমরা অ্যাডভান্স, আর একটা নাম আছে প্রিপেইড। প্রিপেইড নামে আমরা লিখতে পারি। তো 20,000 টাকাতে 3,000 টাকা বাদলে থাকে হলো 17,000। দেন আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা সেটা আমরা দেখবো। তো দেখা যাচ্ছে আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। দেন এখন কি করতে হবে, এই যে সেকেন্ড কলামে যে টাকাগুলো আছে সেগুলো আমরা যোগ করব। তো সবগুলো যোগ করার পরে আমাদের আসে হলো 1,37,500। এখন আমাদের এখান থেকে বাদ দিতে হবে এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি আমাদের আছে হলো কত? এন্ডিং ইনভেন্টরি আছে হলো আমাদের 10,000। তো এখন 10,000 টাকা আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে হলো 1,27,500। দেন উপরে যে আমাদের নিট সেলসটা আছে, সেই সেলস থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলবো হলো গ্রস প্রফিট। আর বাংলায় আমরা গ্রস প্রফিটকে বলি হলো মোট লাভ বা মোট মুনাফা। তো টাকার পরিমাণ বিয়োগ করলে আসে হলো 67,500। এটাকে আমরা বলি হলো গ্রস প্রফিট। এখন এই গ্রস প্রফিট থেকে আমাদের পরবর্তী পর্যায়ে যে ধাপটা আছে সেখান থেকে আমরা বাদ দিয়ে হলো অপারেটিং এক্সপেন্স। তো প্রথমে আমরা লিখে ফেলি অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্স লিখে পরে যেটাকে আমরা বাংলায় বলি হলো পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের কি কি আছে সেটা খেলতে হবে। তো আমরা ছকের মধ্যে প্রথম দেখি পরিচালন ব্যয় বা অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমে আমাদের লিখলাম হলো সেলিং এক্সপেন্স 10,000। এর সাথে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে আমরা পুরো টাকাটা আমরা বসাই দিলাম সেকেন্ড কলামে। এই যে তিনটা কলামের বিষয়টা অনেকে একটু সমস্যায় পড়ে যায়। তো প্রথম কলামটা আমরা যদি কোনটা আসলে সমানে থাকে প্রথম কলাম বসাবো, দেন সমানে না থাকে দ্বিতীয় কলামে আমরা বসাই। দেন দেখি আমরা আসতে পরবর্তী পর্যায়ে ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000, সেটাও আমরা বসাই দিলাম। দেন ইন্স্যুরেন্স এক্সপেন্স যে পরে আমরা দেখবো আর কোনো পরোক্ষ খরচগুলো বা পরিচালন ব্যয়গুলো আছে কিনা বা অপারেটিং এক্সপেন্স গুলো আছে কিনা সেটা আমরা দেখবো। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের কিছু আছে দেখে দেখা যাচ্ছে যে সময় নাম্বার 6 একটা কথা বলছে রেইজ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 25%, 2.5% অন নিট সেলস। এখানে সাধারণত আমরা নতুন অনাদি পাওনা পদ্ধতি অ্যাকাউন্ট রিসিভেবল ধরি, কিন্তু এই আসলে অনাদি পাওনা দুইটা বিষয়ের উপর ধরা যায়। একটা হলো
সেলস এর উপরে ধরা যায়, আবার অ্যাকাউন্ট রিসিভেবল উপরে ধরা যায়। তো এখানে আমাদের সেলস উপরে ধরতে বলছে। তো হলো নিট সেলস উপরে, নিট সেলস আমাদের আছে 1,95,000, এটার উপরে আমাদের ধরতে হবে হলো 2.5%। তো 2.5% ধরলে এখন টাকার পরিমাণটা আসে হলো 4,875। দেন এর সাথে আমাদের যে নিউ অ্যালায়েন্সটা, এটা বেরিয়েছে নিউ ব্যাড ডেবিট, যেটা আমরা নতুন আমাদের বানানো বলতে পারি। এখন প্রথম আমাদের বানানো শুনছি যেটা আমাদের র্যামিলে ক্রেডিট সাইডে দেওয়া আছে 1500 টাকা, সেটা এখান থেকে আমাদের লেস করতে হবে। তো আমরা সেটা এখন আমরা লেস করি। তো লেস করার পরে কত আসে দেখা যাক না। তো এটা এই যে এই পরিশোধ করার অ্যাড্রেসটা আমরা আমরা লিখেছি। তো এখন এটা বাদ দেওয়ার পরে টাকার পরিমাণ আসে 3,375। দেন আমাদের দেখতে হবে আর কোনো অপারেটিং এক্সপেন্স আছে কিনা। একটু শুরু থেকে দেখি ক্যাশ, রিটার্ন, একটা জিনিস বাদ পড়ে গেছে সেলিং এর এক্সপেন্সের উপরে, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও আসবে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ করতে গেলে দেখা যাচ্ছে আমাদের সমন্বয়ে 3 নম্বরে আছে, 3 নম্বরে আমাদের ডিউ আছে। তো ডিউ থাকলে আমরা জানি সেটা কি করব, ডিউ থাকলে সেটা আমরা অবশ্যই যোগ দিব। তো ডিউটা আমরা যোগ দিয়ে ফেললাম। ডিউ মানে হলো বকেয়া 2,000 টাকা। তো 2,000 টাকা যোগ দিলে 2,000 টোটালটা হচ্ছে হলো সরি, আমাদের অ্যাডমিন এক্সপেন্সটা ভুল লিখেছিলাম, এটা আছে 25,000। 25,000 2,000 টাকা লিখলে টোটাল হয় 27,000 টাকা। এখন একটা জিনিস আছে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড, যেটা আমাদের বলতে হবে ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশনের পরিমাণ আমাদের কত আছে? ডেপ্রিসিয়েশনের পরিমাণ আমাদের টাকার পরিমাণ আছে হলো আম, লিখা আছে সরি 5,000। তো আমরা লিখে ফেললাম 5,000। এখন এই সবগুলো যোগ করার পরে তো যোগ করার পরে টাকার পরিমাণ টোটাল আসে হলো 48,375। এটা আমরা বলতে পারি অপারেটিং এক্সপেন্স। এখন এই যে আমাদের যে গ্রস প্রফিট ছিল, এই গ্রস প্রফিট থেকে আমাদের এই টাকার পরিমাণটা লেস করার পরে যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলবো হলো নিট ইনকাম। তো টাকার পরিমাণ থাকে হলো 19,125, অর্থাৎ 19,125 টাকা। এটাকে আমরা বলতে পারি নিট ইনকাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমি যখন করলাম আমার সাথে সাথে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি তুমি সাথে সাথে অঙ্কটা করো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। তো আমি আগেই বলেছি, তো এই অঙ্কটি আমরা সবগুলো অংশ করব এবং তোমরা ধৈর্য সহকারে অঙ্কটা করবো। ইনকাম স্টেটমেন্ট করার পরে দেন আমাদের পরে যে অংশটুকু আছে, ছোট্ট যে অংশটা আছে, সেটাকে আমরা বলে হলো অনার্টিকেট স্টেটমেন্ট। এখন এটাকে বাংলায় বলা হয় মালিকানা সত্ত্ব। তো এটাকে আমরা অনার্টিকেট করার আগে আমরা একটু ইনকাম স্টেটমেন্ট দেখি, আমরা ছোট্ট করে বোঝাই দিই। যেমন সেলস থেকে রিটার্ন বাদ দিয়েছি, দেন আমরা কস্ট অফ গুডস, দেন আমরা এখান থেকে আমরা বাদ দিয়েছি হলো পার্চেস রিটার্ন। দেন সরি, এটা পার্চেস লিখে ফেলেছিলাম, এটা হবে গুডস উইথড্র, যেটাকে বলা হয় পণ্য উত্তোলন। সেটা লেস করার পরে আমাদের বেশি নিট পার্চেস। দেন প্রত্যেক খরচগুলো আমরা লিখলাম ক্যারেজ ইন, ওয়েজেস, ওয়েজের সাথে আমাদের প্রিপেড ছিল সেটা আমরা লেস করে দিচ্ছি। দেন আমাদের অবশেষে এন্ডিং ইনভেন্টরি করছি, এটা বাদ দেওয়ার পরে ওই নিট সেলস থেকে আমাদের টোটাল কস্ট অফ গুডস বাদ দেওয়ার পর যেটা বাদ দিচ্ছে যেটা আমরা বলতে পারি গ্রস প্রফিট। এখন অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিচ্ছি, অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে সেটাই আমরা বলতে পারি যে নিট ইনকাম। এখন আমরা করব হলো অনার্সিকেট স্টেটমেন্ট। তো চলো আমরা অনার্সিকেট স্টেটমেন্টে আমি করেছিলাম, এটা করার আগে যে ছক যে ছকটা লিখে দিয়েছিলাম সেই ছকটা ছোট্ট করে আমরা আলোচনা করব। এখন অনার্সিকেট স্টেটমেন্টের প্রথমে আমরা লিখি হলো ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আমরা যোগ করি অ্যাডিশনাল ক্যাপিটাল, দেন যোগ করি হলো ইন্টারেস্ট 1 ক্যাপিটাল, দেন যদি নিট প্রফিট হয় নিট প্রফিটটা আমরা যোগ করি, দেন যদি থাকে হলো নিট লস তাহলে নিট লসটা আমরা বাদ করি। দেন পরবর্তী পর্যায়ে আমরা ড্রয়িং যদি থাকে ড্রয়িংসটা আমরা লেখ করি, দেন ইন্টারেস্ট ড্রয়িংস থাকলে সেটাও আমরা লেখ করি। এগুলো করার পরে যে টাকার পরিমাণটা আসে সেটাকে আমরা বলি হলো ক্লোজিং ক্যাপিটাল।
তো চলো আমরা করে ফেলি। এটার জন্য বেশি বড় ছক হবে না, ছোট্ট একটা ছক। তো আমরা ছোট ছকটা কেটে ফেললাম। এখন প্রথমে এখানে লিখলাম হলো পার্টিকুলার বা ডিটেলস লিখতে পারি। দেন এখানে লিখলাম হলো টাকা, দেন টাকা। তো প্রথমে আমাদের দেখতে হবে কি লিখতে হবে। প্রথমে আমরা লিখবো হলো ক্যাপিটাল। দেখো ক্রেডিট সাইডে ক্যাপিটালের পরিমাণ দেওয়া আছে হলো 1,00,000 কত 50,000। নেট প্রফিট, ড্রয়িং, তো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা ক্যাপিটাল লিখে ফেললাম। ক্যাপিটাল হলো 1,50,000। দেন এর সাথে আমরা যোগ করি নিট প্রফিট। যেহেতু অ্যাডিশনাল ক্যাপিটাল অর ইন্টারেস্ট ক্যাপিটাল নেই, তাহলে নিট ইনকাম পরিমাণ আমরা বের করছিলাম 19,125, সেটা আমরা যোগ করে ফেলি। যোগ করার পর টাকার পরিমাণ আসে হলো 1,69,125। দেন এখান থেকে আমাদের বাদ দিতে হবে হলো ড্রয়িং। এখন দেখা যাচ্ছে অঙ্কের মধ্যে র্যামিলের ড্রয়িংস এর পরিমাণ ছিল হলো 10,000 এবং এইখানে আমাদের নিচে সমন্বয় একটা ড্রয়িং ছিল, সেটা হলো 6,000 টাকা। তো টোটাল যোগ করার পরে হচ্ছে হলো 16,000 টাকা। তো টোটাল আমরা 16,000 টাকা লেস করে দিব। তো লেস করার পরে আমাদের টাকার পরিমাণ আসে হলো 1,53,125। তো এটা হলো আমরা বলতে পারি ক্লোজিং ক্যাপিটাল বা এন্ডিং ক্যাপিটাল। তো এটা ছিল হলো বিগিনিং ক্যাপিটাল। এখন সহজ একটা অংশ, আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা করে আসছো, তো তোমাদের কাছে এটা আরো সহজ হয়ে যাবে। দেন এই অংশটা করার পরে আমাদের যে অংশটা লাস্ট করতে হবে সেটা হলো ব্যালেন্স শিট। এটা অনেকে করতে সমস্যা হয়, সেই অংশটা আমরা এখন করব। তো আমি এই লেখাটা মুছে দিয়ে একই যেহেতু লেখা, তো আমি বারবার লিখবো না, লিখলাম ব্যালেন্স শিট। এখন এই ব্যালেন্স শিট করার কয়েকটা পদ্ধতি আছে। যেমন বাংলা যদি আমরা বলি তারল্য পদ্ধতি, স্থায়িত্ব ভিত্তিতে পদ্ধতি, আর একটা হলো মিশ্র পদ্ধতিতে। তো আমরা যে পদ্ধতি করব সেটা হলো তারল্য ভিত্তিতে করব, অর্থাৎ লিকুইডিটি সিস্টেমে আমরা করব। তো তারল্য ভিত্তিতে আমরা যদি করি, প্রথমে আমরা অ্যাসেট গুলো লিখি। দেন আমরা অ্যাসেট গুলো লেখার পরে সেটা কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট এগুলো আমরা লিখি। তো তাহলে কিন্তু করলে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা অ্যাসেট লিখবো, অ্যাসেটের পরে তারপরে আমরা লিখবো হলো কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট আচ্ছা সরি, টেবিলটা লিখে নেই। পার্টিকুলার লিখতে হয়, টাকা টাকা লিখতে হয়, যেহেতু আমরা এটা আধুনিক নিয়মে করতেছি। তো আমরা লিখে নেই প্রথমে অ্যাসেট। অ্যাসেট মানে আমরা জানি হলো সম্পদ সমূহ। দেন আমরা লিখবো হলো কারেন্ট অ্যাসেট। এখন এই কারেন্ট অ্যাসেট মানে আমরা জানি হলো যেটাকে বলা হয় চলতি সম্পদ। এখন চলতি সম্পদগুলোর মধ্যে প্রথমে আমরা দেখি যে আছে হলো কি ক্যাশ। এখন তো ক্যাশের পরিমাণ আছে হলো 8,000, সেটা আমরা লিখি। তো আমাদের এটার সাথে কোনো সমন্বয় নাই, বা অ্যাডজাস্টমেন্ট এজেন্ট দ্বিতীয় কলামে লিখলাম। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা লিখে একদম সবার শীর্ষে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000। এখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পরে লিখবো এটার সাথে কোনো সমন্বয় আছে কিনা। এটার সাথে একটা সমন্বয় আছে। তো এটার সাথে সমন্বয় আছে হলো 2.5%, সেটা টাকার পরিমাণ ছিল হলো 15,000। তো অ্যাকাউন্ট রিসিভেবল 15,000। দেন এটা 2.5% আমরা যেটা করছিলাম সেটা এখান থেকে আমরা কি করব, লিস্ট করবো। সেটা আমরা লিখতে পারি অ্যালাউন্স ফর ব্যাড ডেট, বা আমরা বলতে পারি নিউ ব্যালেন্স ফর ব্যাড ডেট, যেটাকে আমরা বলি হলো নতুন অনাদি পাওনা সঞ্চিতি। তো আমরা বের করছিলাম হলো 4,875। তো লেস দেওয়ার পরে আসা হলো 10,125। দেন আমরা লিখবো আমাদের আছে সম্পূর্ণ মজুদ পদ, যেটাকে আমরা বলি হলো এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি টাকার পরিমাণ ছিল হলো 10,000। দেন আমাদের দেখতে হবে আর কোনো অগ্রিম ব্যয় আছে কিনা।
বা অন্য কোনো সম্পদ আছে কিনা, অগ্রিম ব্যয় আছে কিনা, অগ্রিম ব্যয় পরিমাণ। তো অগ্রিম ওয়েজেস, যেটাকে আমার নেক্সট ইয়ারের জন্য, সেটা আমার প্রিপেড ওয়েজেস, যেটা আমাদের টাকার পরিমাণ দেওয়া আছে হলো কত, 3000 টাকা, 3000। তো এইগুলো সবগুলো যোগ করার পরে যে টাকাটা আমাদের আসে সেটাকে আমরা বলি হলো 31,125। দেন পরবর্তী পর্যায়ে টোটাল কারেন্ট অ্যাসেট আমরা লিখবো। তো টোটাল কারেন্ট অ্যাসেট আমরা যখন লিখবো, টোটালটা কারেন্ট অ্যাসেট পরিমাণ আসলে 21,125। এবার আমরা ফিক্সড অ্যাসেট লিখতে পারি, অথবা আহ, এটাকে আমরা লিখতে পারি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট লিখতে পারি। এখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আমরা দেখব কি কি আছে আমাদের। তো দেখো, আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে প্রথমে আমাদের আছে হলো লিখলাম প্রিমিসেস, খুচরা যন্ত্রাংশ 1,20,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্ট আমরা যখন করছিলাম, ইকুইপমেন্টের সাথে কিন্তু একটা ডেপ্রিসিয়েশন ছিল। তো ইকুইপমেন্টের টাকার পরিমাণ আমরা লিখি, ইকুইপমেন্টের টাকার পরিমাণ ছিল হলো 20,000। তো 20,000 লেখার পরে এখান থেকে আমরা বাদ দিবে অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন, যেটাকে আমরা বলি হলো পঞ্জীভূত অবচয়। তো অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আমাদের সমান নাম্বার 5 আছে, সেটা হলো 5,000। লেস করার পর থাকে হলো 15,000। এখন আর কোন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তো দেখা যাচ্ছে যে এটার মধ্যে কোনো আর কোনো কিছু নাই, এগুলো যোগ করলে আসতে হলো 1,35,000। এই সবগুলো যোগ করার পরে টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1,66,125। তো আমরা লিখে ফেললাম। এখন এটা করার পর আমাদের পরবর্তী পর্যায়ে কি করতে হবে, কারেন্ট লাইবিলিটিস এন্ড অনার সিকিউরিটি করতে হবে। আমরা বলতে লাইবিলিটিস এন্ড অনার সিকিউরিটি করতে হবে। তো লাইবিলিটিস সাইডের মধ্যে পরবর্তী অনার করতে হবে, যেটা লাইবিলিটিস এন্ড অনার সিকিউরিটি স্টেটমেন্ট। তো লাইবিলিটিস অনার সিকিউরিটি করতে গেলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে, আগে লাইবিলিটিস অংশটা লিখবো, দেন অনার সিকিউরিটি স্টেটমেন্ট লিখবো। তো প্রথমে আমরা লিখবো হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস। এখন কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি আছে, আমরা এর দিকে তাকাই, ওদিকে আছে হলো অ্যাকাউন্টস পেবেল, কত, 11,000। তো আমরা অ্যাকাউন্টস পেবেলটা লিখলাম, অ্যাকাউন্টস পেবেল পরিমাণ আছে 11,000, কত লিখে ফেললাম 11,000। ওকে, দেন পরবর্তী পর্যায়ে আর কোনো কারেন্ট লাইবিলিটি আছে কিনা। তো দেখা যাচ্ছে যে কোনো কারেন্ট লাইবিলিটি নাই, দেখা যাচ্ছে যে সমন্বয়ে একটা বকে আছে অ্যাডমিন এক্সপেন্স ডিউ, যেটাকে আমরা বলতে পারি অ্যাডমিন এক্সপেন্স পেবেল লিখতে পারি, কারণ আমরা জানি পেবেল কথাটা, শুধুমাত্র পেবেল কথাটা মানে হলো বকেয়া। তো এটা দুটো যোগ করলে টাকা পড়বে 13,000। দেন আমরা লিখবো হলো অনার সিকিউরিটি। এখন অনার সিকিউরিটির মধ্যে আমরা এন্ডিং ক্যাপিটাল আমরা বের করেছিলাম। এখন এই এন্ডিং ক্যাপিটালটা আমাদের লিখতে হবে। এখন এন্ডিং ক্যাপিটালের পরিমাণ কত আছে সেটা আমরা দেখি। এন্ডিং ক্যাপিটাল আমরা অনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে আমরা বের করেছিলাম, সেটা আমরা বের করেছিলাম 1,53,125। এখন এই দুইটা যোগ করার পরে আমাদের টাকার পরিমাণ আসে হলো 1,66,125। দেন আমরা এটা বলতে পারি হলো টোটাল লাইবিলিটিস এন্ড ওই মানে অনার সিকিউরিটি, যেমন বলতে পারি যেমন টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটির পরিমাণ সমান। যদি অঙ্ক ঠিক মতো করো তাহলে। তো আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থা বিবরণ করলাম। তোমরা যদি স্যার এইভাবে বাসায় প্র্যাকটিস করো, তাহলে এটার মধ্যে যে ভয় বা ভীতি কাজ করে, তাহলে শেষে কথা ওভারকাম করে যাবা। এবং তোমরা নিয়মিত এটা প্র্যাকটিস করলে তোমরা আশা করি বাসায়
সলভ করে ফেলতে পারবো। দেন তারপর অঙ্কটা করতে গেলে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টস করবা, দেন পরবর্তী ক্লাসে আমি সলভ করতে চেষ্টা করব। এবং তোমরা এবং এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেগুলো বেশি বেশি সেগুলা করবা। এবং পরবর্তী পর্যায়ে যদি কোনো সমস্যা হয় আশা করি তোমাদের এগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আরেকটা ক্লাস বা আরো ক্লাস নেওয়া হবে। তোমরা ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।